রহস্য রোমাঞ্চে ঘেরা বাংলা তথা বিশ্ব সাহিত্যের নানান গল্প নিয়ে আসছি আমরা আমাদের চ্যানেল মৃতের শহর। সাসপেন্স স্টেশন মৃতের শহরে আজ গায়ে দে মপাসার লেখা ভয়ঙ্কর স্বপ্ন শুরু হচ্ছে আজকের গল্প। একদিন বৃষ্টি ভিজে আমার প্রেমিকা বাড়িতে আসলো। তারপরই তার সর্দি লেগে কাশি হয়, বেঘোর জ্বরে শয্যাগত হয়ে পড়ে। ডাক্তার নিয়ে আসি। ডাক্তার ওকে পরীক্ষা করে, ওষুধও দেয়, কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিন সে আমাকে ছেড়ে চলে যায়। আমাদের দুজনের মধ্যে এমন একটা মিলমিশো ভাব ছিল যে আমরা একে অন্যকে ছেড়ে থাকতেই পারতাম না। কাজেই এই নিদারুণ আঘাত আমার মনে খুবই আঘাত হানে। ওর কাজকর্ম শেষ করে আমি আর বাড়ি থাকতে পারি না, দেশান্তরে বেরিয়ে পড়ি। অনেক দিন অনেক দেশ ঘুরে সবে গতকাল বাড়ি ফিরে এসেছি। নিজের ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে অতীতের নানান স্মৃতি আমার চোখের সামনে ভেসে উঠল। আমি যেন নিজেকে কিছুতে আয়ত্তের মধ্যে রাখতে পারছি না। একটা সময় মনে হলো জানলা দিয়ে বাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ি, জীবনে সব জ্বালা থেকে একেবারে রেহাই পাই। এক এক সময় অসহ্য হয়ে আমার মাথার টুপিটা তুলে নিই, বাড়ি থেকে অন্য কোথাও যাবার কথা ভাবি। কিন্তু হল ঘরের সামনে এসে আমি থমকে দাঁড়াই। হল ঘরের একদিকে একটা প্রমাণ সাইজের আয়না আছে। ও যখন বাইরে কোথাও যেত তখন ওই আয়নাটায় নিজেকে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখত। আয়নার সামনে এসে আমি যেন কিরকম হয়ে যাই। আয়নার ভিতরে আমি আমার প্রিয় প্রেমিকাকে দেখতে পাই, ঠিক যেমন আগে দেখতে পেতাম। সবটাই আমার কাছে অসহ্য লাগছে। আমি অতি কষ্টে হলঘর থেকে বার হয়ে যাই। প্রায় একরকম দৌড়েই আমার প্রেমিকার দেহটা যে কবরখানায় কবর দেওয়া হয়েছে সেই কবরখানায় যাই। আমার প্রেমিকার কবরটা বার করতে বেশি সময় লাগে না। কবরের উপর একটা সাদা ক্রস চিহ্ন ও কয়েকটা কথা লেখা আছে। লেখাগুলো হলো, ও আমাকে ভালোবেসেছিল, আমার কাছ থেকে ভালোবাসা পেয়েও ছিল, কিন্তু অকালে মৃত্যু আমাদের ভালোবাসা কেড়ে নিল। সমাধি বেদির উপর আমি বসে পড়ি। যখন মনে হয় এতদিনে হয়তো তার দেহখানা প্রায় মাটির সঙ্গে মিশে গেছে, সঙ্গে সঙ্গে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। আমি নিজেকে আয়ত্তে রাখতে পারি না, ফুঁপিয়ে কেঁদে উঠি। এভাবে কতক্ষণ যে আমি কবরের বেদির উপর বসে কাঁদছি তা আমার মনেই পড়ে না। হঠাৎ এক সময় মনে পড়ে দিনের আলো কমে এসেছে, অন্ধকার পৃথিবীর ওপর অধিকার বিস্তার করতে ব্যস্ত। সে সময় আমার প্রেমিকার কবর থেকে চলে যেতে একেবারে মন চায় না। সারা রাত এখানে বসে চোখের জলে কবরের বেদিটা ভিজিয়ে দিতে মন চায়, কিন্তু সমস্যা হলো সন্ধ্যার পর আমাকে কবরখানায় থাকতে দেবে না কবরখানার ভারপ্রাপ্ত কর্মচারীরা। আমার মন আমার সিদ্ধান্তের ব্যাপারে এত বেশি কঠিন হলো যে আমি ছলে বলে কৌশলে কবরখানায় রাত কাটাবার কথা ঠিক করে ফেলি। আমার প্রেমিকার কবর থেকে উঠে দাঁড়াই, কবরখানার রাস্তা দিয়ে অন্যান্য কবর দেখতে দেখতে এগোই। একসময় কবরখানার শেষ প্রান্তে এসে পড়ি। এখানকার কবরগুলো প্রাচীন, এতদিনে মৃত ব্যক্তির সামান্যতম অস্তিত্বও পাওয়া যাবে না এখান থেকে। এখন এখানে অযত্নে গোলাপের ও বিশাল কালো সাইপ্রাসের জঙ্গল।
কবরের ওপরকার ক্রুশ চিহ্নটা কালের করাল আক্রমণে প্রায় ক্ষয়ে গেছে। আগামী দিনে হয়তো নতুন মৃতদেহ এই পুরাতনের অস্তিত্ব মুছে দেবে, নতুনের জয়যাত্রা শুরু হবে। আমি আর সময় নষ্ট করি না, সবুজ গাছের ঝোপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকি। জাহাজ ডুবির পর ভাসমান জাহাজের যাত্রীরা যেমন এক টুকরো কাঠ পেলে তা ধরে নিজেদের বাঁচতে চেষ্টা করে, ঠিক সেই রকম করে আমি একটা মোটা গাছকে প্রাণপণে জড়িয়ে তার সঙ্গে মিশে যেতে চেষ্টা করি। ধীরে ধীরে অন্ধকার পৃথিবীর বুকে নেমে আসে, চারিদিক অন্ধকার চাদরের আড়ালে ঢেকে পড়ে। আমি আমার আত্মগোপনের জায়গা থেকে বেরিয়ে আসি। দুপাশের কবরের মাঝখানে পথ ধরে হাঁটতে শুরু করি। অনেকক্ষণ ধরে কবরখানায় একলাই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমার প্রিয় প্রেমিকার কবরটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। অন্ধকারে অন্ধের মতন দুহাত সামনে বাড়িয়ে কবরের মধ্যে এগোতে থাকি। কবরের ওপরে রাখা ক্রুশ ইত্যাদি আমার হাতে, পায়ে, বুকে, এমনকি মাথায় পর্যন্ত আঘাত লাগে। তবুও আমি আমার প্রাণের প্রিয় প্রেমিকার কবর কিছুতেই খুঁজে পাই না। তবুও আমার চেষ্টার ত্রুটি থাকে না। অন্ধের মতো কবরের ওপরকার খোদাই করা ফলকের অক্ষরের ওপর হাত বুলিয়ে ফলকে কি লেখা আছে পড়ার চেষ্টা করি। স্বভাবতই সকলের বুঝতে অসুবিধা হবে না যে সে রাতটা আমার কাছে কতটা ভয়ঙ্কর। আকাশে চাঁদ না থাকায় ক্রমে সবটাই আমার কাছে অন্ধকার হয়ে এলো। মনে মনে এবার বেশ ভয় লাগছে। দুদিকে সারি সারি কবরের মাঝখানে দাঁড়িয়ে কি যে করব, দুদিকে সারি সারি কবরের মাঝখানে দাঁড়িয়ে কি যে করব তা ভেবে পাচ্ছি না। একসময় একটা কবরের বেদির ওপর বসে পড়ি। ক্লান্তিতে আমি আর এক বর্ণ হাঁটতে পারছি না। আঘাতপ্রাপ্ত হাতেও বেশ যন্ত্রণা শুরু হয়েছে। চারিদিক এতই নিস্তব্ধ যে আমি আমার হৃৎপিণ্ডের স্পন্দনের ধ্বনি শুনতে পাচ্ছি। হঠাৎ এক সময় কবরখানায় আমার খুব কাছে একটা শব্দ হয়। শব্দটা যে কিসের তা আমি বুঝতে পারি না। এরকম শব্দ যে আগে কোনোদিনও শুনেছি তা মনে করতে পারি না। একবার মনে হয় এই শব্দটা হয়তো অন্য কোথাও হয়েছে। ভীত সন্ত্রস্ত মনে বুঝতে পারি না যে শব্দটা কবরখানাতেই হচ্ছে। আতঙ্ক দৃষ্টি নিয়ে কবরখানার চারিদিকে তাকাই। দেখতে দেখতে আমার হাত পা অবশ হয়ে আসছে। শরীর প্রায় মৃত মানুষের মতন ঠান্ডা হয়ে উঠছে। চিৎকার করে কারোর সাহায্য পেতে চাই, কিন্তু কণ্ঠ দিয়ে অব্যক্ত শব্দ ছাড়া আর কিছুই বের হচ্ছে না। আমি মনে প্রাণে মৃত্যুর জন্য তৈরি হতে থাকি। কতক্ষণ যেভাবে কবরের ওপর বসেছিলাম তার খেয়াল নেই। হঠাৎ এক সময় আমার মনে হয় যে আমি যে কবরের উপরকার মার্বেল পাথরের বেদির ওপর বসেছিলাম সে পাথরটা আস্তে আস্তে নড়ছে। কেউ যেন ওটাকে উপরে তোলার চেষ্টা করছে। এই অবস্থায় আমার অজান্তে আমি এক লাফ দিয়ে পাশের বেদির উপর গিয়ে পড়লাম। ছেড়ে আসা পাথরটার দিকে সতর্ক দৃষ্টি রাখতে চেষ্টা করি। এবার স্পষ্ট দেখতে পাই সেই মার্বেল পাথরটা আস্তে আস্তে উপরের দিকে উঠছে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা উলঙ্গ কঙ্কাল দেহকে নিচু করে পাথরটার উপরের দিকে ঠেলে বেরিয়ে আসতে দেখি। সেই কবরের ক্রুশ চিহ্নে লেখা আছে, এখানে যে ভদ্রলোক শুয়ে আছেন তার নাম জ্যাক অলিভ। তিনি মাত্র 51 বছর বয়সে দেহত্যাগ করেন। তিনি নিজের পরিবারের প্রত্যেককে প্রাণ দিয়ে ভালোবাসতেন। তিনি দয়ালু ও সম্মানিত ব্যক্তি ছিলেন। ঈশ্বরের অশেষ করুণায় তিনি মুক্তি লাভ করেছেন। কঙ্কালটি কবরের উপরকার ফলকটাতে খোদাই করা লেখাগুলো পড়ছে।
রাস্তা থেকে ছুঁচলো একটা পাথর সে তুলে দিল। অশেষ ধৈর্য সহকারে ফলকের ওপরের লেখাটা তুলে ফেলার চেষ্টা করছে সে। এক সময় খোদাই করা লেখাগুলো পাথরের ফলকের উপর থেকে মুছে যায়। এবার কঙ্কালটা ছোট ছেলেদের মতন চকমকি পাথরে আলো সৃষ্টি করে ফলকের উপরে লেখে, এখানে প্রকৃত বিশ্রাম করছেন জ্যাক অলি। তিনি 51 বছর বয়সে মারা যান। পিতার সম্পত্তির মালিকানার জন্য তিনি তার পিতাকে হত্যা করেন। নিজের পত্নীব্রতা স্ত্রীকে অবর্ণনীয় যন্ত্রণা দিয়েছেন, সন্তানদের কষ্ট দিতে ছাড়েননি। এছাড়াও প্রতিবেশীদের প্রতারণা করেছেন। সুযোগ পেলেই তিনি তাই করতেন। শেষে অনেক যন্ত্রণা সহ্য করে তিনি মৃত্যুবরণ করতে বাধ্য হন। এবার কঙ্কালটা নিজের কবরের ফলকের সামনে দাঁড়ায়, নিজের লেখা বেশ মনোযোগ সহকারে পড়ে। আমি পিছন ফিরে অন্যান্য কবরগুলো দেখি সব কবরের বেদির উপরই খোলা। প্রত্যেকটা কবর থেকে মৃতদেহগুলো বেরিয়ে পড়েছে। তাদের আত্মীয় স্বজনেরা যা লিখেছিল তা মুছে ফেলছে একে একে। তার পরিবর্তে প্রকৃত সত্য কথা লিখছে। প্রতিটি ফলকে তাকিয়ে দেখি তার প্রত্যেকটি মৃতদেহই তাদের প্রতিবেশীদের কষ্ট দিয়েছে। তারা অসাধু ও ভণ্ড ছিল, এমন কোনো কাজ নেই যা তারা করেনি। এসব দেখে আমার মনে হয় আমার প্রেমিকাও নিশ্চয়ই লিখেছে। এরপর আমার মন থেকে ভয়ডর দূর হয়ে যায়। আমি মৃতদেহদের পাশ কাটিয়ে আমার প্রেমিকার কবর খুঁজতে শুরু করি। এক সময় কাপড়ে মুখ ঢাকা আমার প্রেমিকাকে দেখতে পাই। মুখ কাপড় দিয়ে ঢাকলেও আমি পিছন থেকে আমার প্রেমিকাকে চিনতে পারি। এক ছুটে প্রেমিকার কবরের উপরকার ফলকের দিকে দেখি। সে ফলকে আগে যা লেখা ছিল তা মুছে ফেলা হয়েছে। সেখানে আমার প্রেমিকার হাতের লেখা। নিজের প্রেমিককে প্রতারণা করার জন্য একদিন মুষলধারের বৃষ্টিতে আমি বাড়ি থেকে বেরোই। ফলে প্রচন্ড সর্দির প্রকোপে আমার মৃত্যু হয়। তারপরের ঘটনা আমি আর মনে করতে পারি না। পরের দিন কবরখানার কর্মচারী আমাকে আমার প্রেমিকার কবরখানার উপর অজ্ঞান অবস্থায় দেখে। শুনছিলেন আমাদের আজকের গল্প ভয়ঙ্কর স্বপ্ন। রচনা গাই দে মোপাসা। গল্পের কথকের ভূমিকায় সুপ্রতিম। আমাদের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে বন্ধু ও পরিবারজনের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট করে জানান আপনাদের অমূল্য মতামত। আর এমন রোমাঞ্চকর গল্প শুনতে হলে শুনতে থাকুন সাসপেন্স স্টেশন মৃতের শহর। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন রোমাঞ্চকর পর্ব নিয়ে। সঙ্গে থাকুন।